আজ রবিবার 23শে আগস্ট 2026, 3রা ভাদ্র 1433 সালের শুভ সন্ধ্যায় সকলকে জানাই স্বাগত। আমি হোসলা সদস্যা মিনতি গিরি হোসলা রেডিও থেকে খবর পরিবেশন করছি। আজকের বিশেষ বিশেষ বাছাই করা খবরগুলি হলো: অভয়ার ছায়া পানিপথে ধৃত রক্ষী, টুলু মণ্ডলের রক্ষা কবচের আবেদন খারিজ, রোজভ্যালির টাকা ফেরাতে হাইকোর্টে প্রস্তাব রাজ্যের, কেওয়াইসির জন্য ব্যাংক কর্মী অভিষেকের বাড়িতে যাবেন, তারপর হাইকোর্টের সিদ্ধান্ত, লাফিয়ে বাড়ছে চিনির দাম, সামলাতে নাজেহাল কেন্দ্র। আবহাওয়ার খবর বাঁকুড়া জেলার। খেলার খবর, এবার আমিরের বিরাট পরিবর্তন, সিনেমা জগতের খবর। তারপর আসছি বিস্তারিত খবরে, সঙ্গে থাকুন আপনারা। অভয়ার ছায়া পানিপথে ধৃত রক্ষী। হরিয়ানার পানিপথের সরকারি হাসপাতালে অভয়াকাণ্ডের ছায়া। চিকিৎসা করাতে এসে ধর্ষণের শিকার 58 বছরের মহিলা। এই ঘটনায় গুরুতর অসুস্থ হয়ে পড়েন নির্যাতিতা। দুদিন পর চিকিৎসারত অবস্থায় মৃত্যুর কোলে ঢলে পড়লেন তিনি। এই ঘটনায় গ্রেপ্তার করা হয়েছে রাকেশ কুমার নামে অভিযুক্তকে। ধৃত ব্যক্তিটি হাসপাতালের CTMR বিভাগে বেসরকারি সংস্থার অধীনে নিরাপত্তারক্ষী হিসাবে কাজ করত। পুলিশ জানিয়েছে, ওই মহিলাকে পানিপথের সিভিল হাসপাতালে নিয়ে আসেন। সেখানে প্রথমে তার এক্স-রে করানো হয়। এরপর সিটি স্ক্যানের সময় অভিযুক্ত বাড়ির সদস্যদের বাইরে অপেক্ষা করতে বলেন। মহিলাকে ধর্ষণ করে নির্যাতিত পুলিশকে বলে তার উপর 4 মিনিট যৌন নির্যাতন চালানো হয়। শারীরিক অসুস্থতার কারণে তিনি প্রতিরোধ করতে পারেননি। রবিবার রাতেই তাকে রোহতকের PGISS হাসপাতালে পাঠানো হয়। মঙ্গলবার ভোরে সেখানে তার মৃত্যু হয়। চিকিৎসকরা জানিয়েছেন, নির্যাতিতা ডায়াবেটিসের ও হৃদরোগের আক্রান্ত ছিলেন। তবে মৃত্যুর প্রকৃত কারণ ময়নাতদন্তের পর জানা যায়। সিটি স্ক্যান কেন্দ্রটি পরিচালনকারী বেসরকারি সংস্থা মূল অভিযুক্ত সহ 2 জন কর্মীকে বরখাস্ত করেছে। ঘটনা সম্পর্কে রিপোর্ট তৈরির জন্য একটি কমিটি গঠন করা হয়েছে। পরবর্তী খবর, টুলু মণ্ডলের রক্ষা কবচের আবেদন খারিজ। বীরভূমের পাথর ব্যবসায়ী টুলু মণ্ডলের রক্ষা কবচের আবেদন খারিজ করে দিল কলকাতা হাইকোর্ট। তদন্ত চালিয়ে যেতে পারবে পুলিশ। সক্রিয় এবং সুপ্রিম কোর্টের একটি রায়ের প্রসাদ উত্থাপন করে বৃহস্পতিবার বিচারপতি সৌগত ভট্টাচার্য বলেন, টুলু মণ্ডল রামায়ণের ইন্দ্রজিতের মতো মেঘের আড়াল থেকে সবকিছু নজর রাখছেন। এদিন টুলুর হয়ে সওয়ালে আইনজীবী দুষ্যন্ত দাভে দাবি করেন, বাড়িতে নগদ টাকা এবং সোনা রাখা ভারতীয় দণ্ডবিধিতে অপরাধ নয়। আয়কর আইনে মামলা হতে পারে। টুলুর বিরুদ্ধে সংগঠিত অপরাধের যে ধারা যুক্ত করা হয়েছে তারও বিরোধিতা করেন দাভে। যদিও বৃহস্পতিবার টুলুর মামলায় গোপন রিপোর্ট পেশ করে রাজ্য। রিপোর্ট পড়ে দেখেন বিচারপতি। সব শেষে টুলুর আবেদন খারিজ করে দেয় আদালত। পরের খবর, রোজভ্যালির টাকা ফেরাতে হাইকোর্টে প্রস্তাব রাজ্যের। চিটফান্ড সংস্থা রোজভ্যালিতে প্রতারিত আমানতকারীদের টাকা ফেরত দেওয়ার প্রক্রিয়া ত্বরান্বিত করতে হাইকোর্টে বড়সড় প্রস্তাব দিল রাজ্য সরকার। 1 বছরের মধ্যে রোজভ্যালির 21টি হোটেল সহ সমস্ত সম্পত্তি বেচে সেই টাকা আমানতকারীদের ফেরত দিতে চায় সরকার। বিচারপতি রাজর্ষি ভরদ্বাজের ডিভিশন বেঞ্চে মুখ্য সচিব রিপোর্ট আকারে এই প্রস্তাব দিয়েছেন। সরকার চাইছে হাইকোর্টের নজরদারিতে এই টাকা ফেরতের প্রক্রিয়া চলুক। এ ব্যাপারে সিদ্ধান্ত নেবে আদালত। এখন খবর পড়ছেন বিনতি দাসগিরি। কেওয়াইসির জন্য ব্যাংক কর্মী অভিষেকের বাড়িতে যাবেন, তারপর হাইকোর্টের সিদ্ধান্ত। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ব্যক্তিগত ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ মামলায় ব্যাংক কর্তৃপক্ষকে ভর্ৎসনা করল হাইকোর্ট। ব্যাংক কর্তৃপক্ষের দাবি, অনলাইন নয়, ব্যাংকে এসে কেওয়াইসি করাতে হবে অভিষেককে। ব্যাংকের এহেন যুক্তিতেই চটেছেন বিচারপতি কৃষ্ণা রাও।
ব্যাংকের উদ্দেশ্যে তিনি বলেন, ব্যাংক কি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মুখ দেখতে চাইছেন? ব্যাংক কর্তৃপক্ষকে আদালতের নির্দেশ আধার কার্ড, ভোটার কার্ড ও প্যান কার্ড, পাসপোর্ট, ড্রাইভিং লাইসেন্স সহ প্রয়োজনীয় নথি অভিষেক ব্যাংক কর্তৃপক্ষকে জমা দেবেন। তবে ব্যাংক কর্মীরাই অভিষেকের বাড়ি গিয়ে KYCর জন্য প্রয়োজনীয় স্বাক্ষর করিয়ে নিয়ে আসবেন। যদিও সোমবার মামলার শুনানিতে অভিষেকের আইনজীবী অয়ন ভট্টাচার্য বলেন, ব্যাংক আগে থেকে না জানিয়ে অ্যাকাউন্ট ফ্রিজ কেন করে? বিষয়টি আদালতে 2016 সালের ডিসেম্বর মাসে শেষ হওয়ার কথা। KYC হওয়ার পর ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ এবং ক্রেডিট কার্ড চালু করার বিষয়টি দেখবে আদালত। আগামী সোমবার মামলার শুনানি। অন্যদিকে দক্ষিণ 24 পরগনার আমতলার অভিষেকের দলীয় কার্যালয় ভাঙার উপর হাইকোর্ট যে অন্তর্বর্তী স্থগিতাদেশ দিয়েছিল তা বহাল রইল। বৃহস্পতিবার সেই স্থগিতাদেশের মেয়াদ আরো বাড়িয়ে দিল আদালত। এই মামলার ফের শুনানি 8ই সেপ্টেম্বর পর্যন্ত অভিষেকের কার্যালয় ভাঙা যাবে না। গুরুত্বপূর্ণ খবর, লাফিয়ে বাড়ছে চিনির দাম, সামলাতে নাজেহাল কেন্দ্র। 10 বছর পর ফের আমদানির সিদ্ধান্ত। চিনি নিয়ে চাপে মোদী সরকার। উৎসবের মরশুম এখনো শুরু হয়নি, তারই মধ্যে হু হু করে বাড়ছে চিনির দাম। পাইকারি থেকে খুচরো সব বাজারে ওই একই দশা। তড়িঘড়ি পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টায় একদিকে যেমন চিনি মজবুতের পরিমাণ বেঁধে দিল কেন্দ্র, অন্যদিকে ব্রাজিল, থাইল্যান্ড থেকে আমদানি করার পরিকল্পনাও নেওয়া হয়েছে। প্রায় 1 দশক পর চিনি আমদানি করতে চলেছে ভারত। প্রশ্ন উঠেছে, পেট্রোলে 20% ইথানল মেশানোর টার্গেট পূরণ করতে গিয়েই কি এই হাল? তখন থেকে চিনি তৈরিতে জোর না দিয়ে ইথানলে ফোকাস করতেই এমন পরিস্থিতি বলে মনে করা হচ্ছে। যদিও সরকার তা মানতে নারাজ। গত 2 মাসে খুচরো বাজারে গড়ে প্রতি কেজিতে 8 টাকা 73 পয়সা চিনির দাম বেড়েছে। পাইকারিতে প্রতি কুইন্টালে 790 টাকা। 2 মাসে দাম বৃদ্ধির হার 18%। দিল্লিতে বৃহস্পতিবার চিনির গড় দাম ছিল 61 টাকায় 1 কেজি। সামনেই শুরু হবে উৎসবের মরশুম, সেই সময় চিনির চাহিদা বাড়ে। তার আগেই এভাবে দাম বেড়ে যাওয়ায় পরিস্থিতি সামাল দেওয়া সহজ নয়, তা বুঝে গিয়েছেন প্রধানমন্ত্রী। এখন খেলার খবর। বলছেন সুদীপ বসু, মনার পা থেকে বলে কেড়ে গোল পেয়েছিলাম। 7টা ডুরান্ড কাপ ফাইনালে খেলেছি। অনেকেই জিজ্ঞাসা করেন সেরা কোনটা। 1984 সালের কথা বলতেই হয়। দিল্লির আম্বেদকর স্টেডিয়ামের টানেল দিয়ে মাঠে ঢোকার সময় বুকটা কেঁপে উঠেছিল। তার আগেও বহুবার ম্যাচ খেলেছি, কিন্তু সেবারেরটা স্পেশাল। প্রতিপক্ষ ইস্টবেঙ্গল, টিটটিরে টেনশনের স্রোত, তারপর দর্শক ঠাসা গ্যালারি। প্রদীপ দা অনেক আগেই বলেছিলেন ভৌমিকদার পরিবর্তে আমি নামবো। তাই হলো। মানুষের প্রস্তুতি ছিলই। তখনও ম্যাচ গোলশূন্য। ভাস্কর লম্বা পাস দেয় হাফ লাইনের কাছে দাঁড়ানো মনাকে। ও বল ধরে ভাবছিল কাকে পাস দেবে। সেই সুযোগে আমি ছোঁ মেরে বল কেড়ে নিয়েছিলাম। একটা স্ট্রোক দিয়ে সামনে তাকিয়ে দেখি ভাস্কর গোল পোস্ট থেকে এগিয়ে রয়েছে। সঙ্গে সঙ্গে উঁচু শট নেই। সেই গোল সত্যিই মধুর। সতীর্থদের ভালোবাসার অত্যাচারে ততক্ষণে আমি আপ্লুত। খবর পড়ছি মিনতি দাসগিরি। সঙ্গে থাকুন। টানা বৃষ্টিতে বাঁকুড়া জেলার পৌষ মাস হয়ে গিয়েছিল জুন মাসে। বৃষ্টির ঘাটতি হওয়ায় চাষিরা চিন্তায় পড়ে গিয়েছিলেন। জুন মাসে আশানুরূপ বৃষ্টি না হওয়ায় আমন চাষিরা বিপাকে পড়ে যান। তারপর জুলাই মাসে নিম্নচাপের বৃষ্টিতে বাঁকুড়ায় ধান রোপণে গতি এসেছে। দফায় দফায় বৃষ্টির জেরে বাঁকুড়ার আমন চাষ গতবারের মতোই লক্ষ্যমাত্রাকে ছাড়িয়ে গিয়েছে বলে কৃষি দপ্তর আমাদের জানিয়েছেন। এবারে 3,70,000 হেক্টর জমিতে আমন রোপণের লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছিল। এবছর সেটা ছাপিয়ে গেছে। গতবার জেলায় আমনের ব্যাপক চাষ হওয়ায় কৃষকরা এবছর প্রথম থেকে সক্রিয় ছিলেন। খরার ভ্রুকুটি থাকা সত্ত্বেও তারা আমন চাষের প্রস্তুতি নেন। তার ফলে জেলায় আমন চাষের বীজও নির্দিষ্ট সময়ের মধ্যে শুরু করে দেন। আগস্ট মাসে বৃষ্টির পরিমাণ আরো বৃদ্ধি পেয়েছিল বলে চাষিরা এবারে ভালোভাবে ধান রোপণ করতে পেরেছেন। এখন বৃষ্টি নেই, রৌদ্রের তাপ রয়েছে।
ধানের গোড়ায় জল লাগছে